যারা অ্যাকশন টাইপ আর মারপিট ভরা সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি একেবারে দুর্দান্ত একটি মুভি এক্সপ্লেনেশন। যে মুভিটা হয়তো বা আপনারা অনেকবারই দেখেছেন, কিন্তু আজকের এক্সপ্লেনেশন একটু ডিফারেন্স টাইপের। এর পুরো মুভিটার এক্সপ্লেনেশন শুনবেন। আর আজ আমি আপনাদের যে মুভিটার কথা বলছি সেই মুভিটা খুবই পপুলার এবং ফাইটিং স্কিনের দিক থেকে সবচেয়ে বেশি হাইপ রয়েছে এই মুভিটার নাম হলো মার্কো। তাছাড়া বর্তমান সময়ে মুভি লাভারদের পছন্দের লিস্টে রোমান্টিক মুভির পাশাপাশি অ্যাকশন মুভি চাহিদা সবচেয়ে বেশি। ঠিক এমনই একটি শক্তিশালী অ্যাকশন সিনেমা আজ আপনাদের সামনে তুলে ধরছি, যেটা দেখলে সত্যি বলতে গেলে আপনাদের চোখ এক মুহূর্তের জন্য স্ক্রিন থেকে সরাতে চাইবেন না। কিছু ফাইটিং স্কিল রয়েছে যেগুলো এতটাই আর ইন্টেন্স যে আপনার মাথা ঘুরে যাবে। এক অন্ধ ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পুরো মাফিয়াকে ধ্বংস করে দেয়। তো চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক মার্কো সিনেমার সেই রক্ত গরম আর অ্যাকশন শক্ত গল্পের ভেতরে। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি বক্সিং রিং, কিন্তু এটাকে সাধারণ কোনো বক্সিং না বলে জোয়ার আড্ডা বললে হয়তো সবচেয়ে বেশি মানায়। এই রিংয়ের চারপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ, যারা বক্সারদের উপর প্রচুর টাকা বাজি ধরছে, একেবারে সব টাকা এই বাজিতে উড়িয়ে দিচ্ছে। এই ভিড়ের মাঝে বসে আছে দুই বন্ধু, ভেক্টর আর ওয়াসিম। ওয়াসিম এখানে এসেছে একটাই উদ্দেশ্যে, সে ফাইটারদের উপর সে নিজেও বড় অঙ্কের টাকা বাজি ধরেছে। কিন্তু তার বন্ধু ভেক্টর একদমই জুয়াটাও পছন্দ করে না। সে এসেছে শুধুমাত্র তার বন্ধুর নিরাপত্তার কথা ভেবে, কারণ ভেক্টর অন্ধ হলেও ওয়াসিমকে একা ছেড়ে দেওয়ার মানুষ সে নয়। ফাইট শেষ হওয়ার পর দুজন বন্ধুই গল্প করতে করতে ধীরে ধীরে সেই জুয়ার আড্ডা থেকে বেরিয়ে আসে। ঠিক সেই সময় ওয়াসিমের ফোনে একটি কল আসে। কলটা ছিল তার বড় ভাই তারিকের। এই তারিক শুধু বড় ভাই নয়, একই সাথে ওয়াসিমের বিজনেস পার্টনারও। কয়েকদিন ধরে তাদের ব্যবসায় প্রচুর লস যাচ্ছে। এই লস সামলানোর জন্য তারিক বারবার ওয়াসিমকে রাজি করানোর চেষ্টা করছিল, যাতে সে ড্রাগ মাফিয়াদের সাথে ড্রাগ সাপ্লাইয়ের জন্য নামে। আজও ফোনে তারিক ঠিক একই প্রস্তাব দেয়, কিন্তু প্রতিবারের মতো এবার ওয়াসিম একদম স্পষ্ট করে জানিয়ে দেয় সে এই প্রস্তাবে রাজি নয়। তারপর ফোন কেটে দিয়ে দুজনে আবার স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে ভেক্টর তার পেছনে ওয়াসিমের এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ভেক্টর পিছনে ফিরে ওয়াসিমকে ডাকতে গিয়ে হঠাৎ করে তার পা লেগে যায় কিছু একটার সাথে, আর সে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। পরক্ষণে ভেক্টর বুঝতে পারে যেটার উপর সে পড়ে গেছে সেটা আর কিছুই নয়, তার সবচেয়ে প্রিয় বন্ধু ওয়াসিমের নিথর দেহ। ভেক্টর তার তীক্ষ্ণ ঘ্রাণ শক্তির সাহায্যে রক্তর গন্ধ পেয়ে পুরো ঘটনা আঁচ করতে পারে। সে অনুভব করে তার সামনে তখন দাঁড়িয়ে আছে ওয়াসিমের খুনিরা। অন্ধ ভেক্টর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, সে একে একে লোকগুলোর গায়ে হাত দেয়, রান শুকে তাদের চেনার চেষ্টা করে। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকগুলো তাকে কিছুই করে না। হয়তো তারা ভেবেছিল একজন অন্ধ মানুষ আবার কী বা করতে পারে, কিন্তু তারা একদমই বুঝতে পারেনি এই ভেক্টরের ভিতরে ঠিক কতটা ভয়ঙ্কর সিক্স সেন্স লুকিয়ে আছে। ভেক্টরের জ্ঞান আর স্পর্শ শক্তি এতটাই প্রখর ছিল যে সে শুধু খুনিদের নয়, তাদের গাড়ির মডেল পর্যন্ত মনে রেখেছে। পরে সেই গাড়ির মডেল ও অন্যান্য ক্লু নিয়ে ভেক্টর পুলিশের কাছে গিয়ে সব কিছু বলে। তখন পুলিশ সেই ক্লুর ভিত্তিতে সন্দেহ করে ওয়াসিমের বড় ভাইকে। তারা মনে করতে শুরু করে এই খুনের ঘটনার সঙ্গে তারিক কোনো না কোনোভাবে জড়িত। কিন্তু পুলিশ যখন তারিককে জিজ্ঞাসা করতে যায়, তারিক পরিষ্কারভাবে বলে যে পুলিশ হয়তো তাদের সময় নষ্ট করছে। সে নিজের ভাইয়ের জন্য ইসলামিক রীতিতেই জানাজার আয়োজন করে। আর ঠিক এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। জানাজার অনুষ্ঠানে হঠাৎ করে এসে পৌঁছায় সে পরিচিত ডিফেন্ডার গাড়িটি। দূর থেকে গাড়ি শব্দ আর গন্ধ পেয়ে ভেক্টর বুঝে যায় এটাই সেই খুনিদের দল। এই দলের লিডারের নাম রাসেল। সে এসে সরাসরি তারিকের সাথে কোলাকুলি করে। এই দৃশ্য থেকেই পরিষ্কার হয়ে যায় তারেক আর রাসেল আসলে একসাথে নিজের ভাই ওয়াসিমকে খুন করেছে। ভেক্টর এই সব কিছু আঁচ করতে পারে এবং সব কিছু বুঝে যায় তার বন্ধুর আসল খুনি কারা। সে দ্রুত তার গার্লফ্রেন্ড ঈশাকে ফোন করে জানায় সে তার সাথে জরুরি কথা বলতে চায়। কিন্তু ঈশার সাথে কথা শেষ হওয়ার আগেই রাসেলের লোকরা এসে ভেক্টরকে কিডন্যাপ করে নিয়ে যায়। তাকে নিজেদের ডেরে নিয়ে যাওয়ার পর রাসেল স্পষ্ট করে বলে দেয় ওয়াসিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ তার নিজের ভাই দিয়েছিল তারেক, কারণ ওয়াসিম তাদের ড্রাগ বিজনেসও বাধা হয়ে দাঁড়াচ্ছিল। অর্থাৎ তারেক নিজের ব্যবসার জন্য নিজের ভাইকে হত্যা করতে দ্বিধা করেনি। এসব কথা শুনে ভেক্টর হুমকি দেয় সে পুলিশের কাছে সব সত্যি বলে দেবে। কিন্তু রাসেল তাকে আর কোনো সুযোগ না দিয়ে ভয়ঙ্কর এক অ্যাসিডের মধ্যে ফেলে দেয়। মুহূর্তের মধ্যে ভেক্টরের শরীর সে অ্যাসিডে পুরো গলতে শুরু করে। শুধু তাই নয়, এই নির্মম হত্যার ভিডিও রাসেল তার লোকদের দিয়ে রেকর্ড করিয়ে রাখে। ভেক্টরকে মারার পর রাসেল দেখা করতে যায় তার বাবা টনির সাথে। টনি নিজেও একজন বড় মাপের গ্যাংস্টার এবং এই পুরো গ্যাংয়ের বস। সে তার লোকদের নির্দেশ দেয় ভেক্টরের দেহ যেন কোনোভাবে চেনা না যায়। লোকেরা তাকে আশ্বস্ত করে জানায় বডিটা তার ইতিমধ্যে অ্যাসিড দিয়ে নষ্ট করে দিয়েছে। তবুও কিছুদিনের মধ্যে পুলিশ ভেক্টরের দেহ খুঁজে পায়। ভেক্টরের গার্লফ্রেন্ড ঈশার করা মিসিং কমপ্লেনের সূত্র ধরেই পুলিশ বডিটাকে শনাক্ত করে ফেলে। অর্থাৎ ওয়াসিমের মার্ডার কেসে সবচেয়ে বড় সাক্ষী ছিল ভেক্টর নিজেই।
এরপর পুলিশের মুখ থেকে আমরা একটি চমকে দেওয়ার মতো তথ্য জানতে পারি। ভিক্টর দেখতে সাধারণ মানুষ হলেও সে কোনো সাধারণ পরিবারের সদস্য ছিল না। তার এক ভাই জস পিটার, সে নিজেই একজন বড় গ্যাংস্টার। আর ভিক্টরের আরেক ভাই ছিল মার্কো, যে ছিল সব গ্যাংস্টার থেকেও সবচেয়ে ভয়ঙ্কর। এখানে বোঝা যায় রাসেলের গ্যাং আসলে কার সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে তা তারা নিজেরাই বুঝতে পারেনি। ভিক্টরের নির্মম মৃত্যুর পর জস সবাইকে কড়া করে বলে দেয় এই খবর যেন কোনোভাবেই মার্কোর কানে না যায়, কারণ মার্কো একবার যদি জানতে পারে সে কি করতে পারে তা কেউই কল্পনা করতে পারবে না। কারণ ভিক্টরি ছিল মার্কোর সবচেয়ে প্রিয় মানুষ, যদিও মার্কো তাদের রক্তের ভাই ছিল না। অনেক আগে তাদের বাবা রাস্তা থেকে তাকে তুলে এনে নিজের ছেলের মর্যাদা দিয়েছিল। তারপর থেকে জস আর ভিক্টর তাকে আপন ভাইয়ের মতো ভালোবেসেছে। আর মার্কো তাদের গায়ে কখনো একটা ফুলের আঁচড়ও লাগতে দেয়নি। জস যে ছিল গোল্ডের ব্যবসা, আর সেই পুরো দায়িত্বটাই মার্কো সামলে নিত। অনেক দিন আগের একটি ঘটনার কথা এখানে সামনে আসে। একদিন জনি নামের এক গ্যাংস্টার জসকে ফোন করে জানায় সে নাকি জর্জের ভাইকে কিডন্যাপ করেছে। তার বদলে মুক্তিপণ হিসাবে 4 কেজি সোনার বিস্কুট দাবি করে জনি। এই ফোন পাওয়ার পর জস প্রথমে ভাবে হয়তো ভিক্টরকে ধরে নিয়ে গেছে তারা, কিন্তু একটু পরেই দেখা যায় ভিক্টর তখন বাড়ির উঠানে একদম নিরাপদে বসে আছে। এতেই জস বুঝে যায় যাকে তারা ধরে নিয়ে গেছে তাকে ধরে নিয়ে যাওয়া মানে নিজেদের কাঁধে করেই বিপদ তুলে নেওয়া, কারণ তারা কিডন্যাপ করেছিল খুবই ভয়ঙ্কর মানুষ মার্কোকে। জনির লোকেরা মার্কোকে একটি হিংস্র কুকুরের খাঁচায় বন্দি করে রাখে, কিন্তু মার্কো একাই 2টো কুকুরকে ধরে লিটারেলি ছিন্নভিন্ন করে দেয়। এরপর এক লাথিতেই সে খাঁচা ভেঙে বেরিয়ে আসে। লোকগুলো যখন তার উপর হামলা চালায়, মার্কো একা হাতে ছুরি আর তরোয়াল দিয়ে একজন করেও সকলকে মেরে ফেলে। এই ঘটনায় স্পষ্ট বোঝা যায় মার্কোর ফাইটিং স্কিল আর তার হিংস্রতা কতটা ভয়ঙ্কর। সে যে কত বড় একজন গ্যাংস্টার এটাই তার প্রমাণ। তবে যতই নিষ্ঠুর আর বিপজ্জনকই হোক না কেন, ভিক্টরের সামনে মার্কো ছিল একদম আলাদা মানুষ। নিজের ভাইকে সে অত্যন্ত গভীরভাবে ভালোবাসত। আর এই কারণে ভিক্টরের মৃত্যুর খবর যদি তার কানে পৌঁছায়, সে কি করতে পারে জস সেটা খুবই ভালো করেই জানে। তাই জস সকলকে মৃত্যুর খবরটা গোপন রাখতে বলে মার্কো থেকে। কিন্তু কিভাবে জানি মার্কো জেনে যায় তার প্রিয় ভাই ভিক্টর আর বেঁচে নেই। পরে দেখা যায় মার্কো ভিক্টরের ফিউনারেলে এসে কঠিন শপথ করে। সে চার্চের মাইকের সামনে দাঁড়িয়ে সরাসরি ঘোষণা করে দেয় ভিক্টরের খুনিদের সে খুবই নৃশংসভাবে হত্যা করবে। এই সকল কথাগুলো তখন চার্চের বেঞ্চে বসেই রাসেল শুনছিল। পরে ফিউনারেল শেষ হলে বাসায় ফিরে জজ মার্কোর ওই কথাগুলো বলার জন্য বকাঝকা করে এবং বলতে থাকে শুধু প্রতিশোধের নেশা পাগল হয়ে থাকলে সব কিছু শেষ হয়ে যাবে। এই কথা বলার এক পর্যায়ে জজ মার্কোকে বলে ফেলে তুমি আমাদের আপন ভাই না, তাই পরিবারের ব্যাপারে নাক গলানো তোমার উচিত না। কিন্তু এসব কথা মার্কোর মনে কোনো প্রভাব ফেলে না, কারণ তার কাছে ভিক্টরি ছিল রক্তের ভাইয়ের মতো। এদিকে রাসেল আর তার বাবা টনি জজের গ্যাংয়ের পার্টনার ছিল। তাদের মধ্যে নিয়মিত বিজনেস মিটিং হতো। ঠিক এমনই এক মিটিংয়ে টনি জজকে রাসেলের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর সে প্রস্তাব দেয় রাসেলের নেতৃত্বে ভিক্টরের মৃত্যুর তদন্তের জন্য একটি ইনভেস্টিগেশন টিম বানানো হবে এবং সেই টিমে রাসেল ও মার্কো একসাথে কাজ করবে। অর্থাৎ খুনি নিজেই খুনিকে খুঁজবে, যা ছিল একেবারে হাস্যকর। সেই মিটিংয়ে মার্কো এসে স্পষ্ট করে জানিয়ে দেয় ভিক্টরের খুনিকে সে নিজেই খুঁজে বের করবে এবং তাকে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি দেবে। এই হুমকি শোনার পর টনি আর তার লোকেরা খুবই ভয় পায় এবং বিশাল চিন্তায় পড়ে যায়। জজকে তারা কোনোভাবে সামলাতে পারলেও মার্কোকে তারা ফাঁকি দিতে পারবে না, এটা তারা ভালো করে জানে। এদিকে টনির গ্যাং ধীরে ধীরে জজকে ফাঁদে ফেলতে থাকে। তারা নিজেদের শত্রুকে জজের শত্রু বানিয়ে দেয় আর ভিক্টরের মৃত্যুর দায় তাদের উপর চাপাতে শুরু করে। এর ফলে জজ কোনো কিছু না ভেবে কোনো চিন্তা না করে টনির কথা মতো সকল লোকে মেরে ফেলতে থাকে। অন্যদিকে মার্কো নিজের মতো করে তদন্ত চালিয়ে যায়। পুলিশের কাছ থেকে সে জানতে পারে ভিক্টরকে খুবই শক্তিশালী হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে হত্যা করা হয়েছে। সে আরও খোঁজ নিয়ে জানতে পারে ভিক্টরের মৃত্যুর সাথে ওয়াসমের মৃত্যুরও সম্ভাব্য যোগসূত্র আছে। তাই মার্কো এবার প্রথমে ওয়াসমের মৃত্যুর ব্যাপারে তদন্ত শুরু করে। মার্কোর ভয়ে টনি গ্যাংয়ের অবস্থা একদম খারাপ হয়ে যায়, বিশেষ করে তারিকের সবচেয়ে বেশি ভয় ছিল। টনি তারিখকে হুমকি দেয় মার্কোর সামনে যদি সে একটা কথাও ফসকে দেয় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। একসময় মার্কো নিজেই তারিখকে জিজ্ঞাসাবাদ করতে আসে, কিন্তু তারিক জানায় ভিক্টরকে সে শেষবার দেখেছিল ওয়াসেমে জানা যায়। তারপর কি হয়েছে সে কিছুই জানে না। এরপর হঠাৎ করে মার্কো তারিখকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে বসে, ওয়াসেমের সাথে তার সম্পর্ক আসলে কেমন ছিল। এই প্রশ্ন শুনে তারিক পুরোপুরি ঘাবড়ে যায়। তার মাথায় তখন একটাই চিন্তা, মার্কো কি তাহলে ওয়াসেমের মৃত্যুর সাথে ভিক্টরের মৃত্যুর কানেকশন ধরে ফেলেছে। এই কথা তখন তারিক ভাবতে থাকে। ভয় আর অস্থিরতার মধ্যে তারিক উত্তর দেয় ওয়াসেম ছিল তার প্রাণের চেয়েও প্রিয় ভাই। এরপর সে আরও বলে ওয়াসেমকে কে হত্যা করেছে সেটা তো ইতিমধ্যেই সবাই জানে। মার্কো যদিও তখন পুরো সত্যটা জানে না, তবুও সে তারিখকে পরিষ্কার করে জানিয়ে দেয় ওয়াসেমের মৃত্যু আর ভিক্টরের মৃত্যুর মধ্যে অবশ্যই সম্পর্ক আছে।
আর সেই খুনিকে সে খুব শীঘ্রই উপরে পাঠানোর ব্যবস্থা করবে। এই কথা বলে মার্কো সোজা চলে যায় সেই জুয়ার আড্ডার বক্সিং রিংয়ে, যেখানে নিয়মিত ওয়াসিম বাজি ধরতো। সেখানে পৌঁছানোর পর রিংয়ের একজন লোক জেমস মার্কোকে রিংয়ে নামার জন্য চ্যালেঞ্জ করে। আসলে রাসেল আগেই জেমসকে নিজের দলে ভিড়িয়েছিল। রাসেল জানতো মার্কো ওয়াসিমের খুনিদের খোঁজে এই রিংয়ে আসবে, তাই সে জেমসকে আগে থেকে বলে রাখে মার্কো এলে এমন একজন লোকের চেহারা বর্ণনা দিতে হবে যার সাথে রাসেলের কোনো মিলই নেই। প্ল্যান অনুযায়ী জেমস মার্কোকে চ্যালেঞ্জ করে, কিন্তু মার্কো রিংয়ে নেমে জেমসকে এমনভাবে মারধর করে যে তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এমনকি জেমসের অনেকগুলো লোকও একসাথে এসে মার্কোর একটা চুলও বাঁকা করতে পারে না। মার খাওয়ার পর মার্কো যখন জেমসকে জিজ্ঞাসাবাদ শুরু করে, জেমস রাসেলের শেখানোর মতে একটি কাল্পনিক লোকের চেহারা বর্ণনা দেয়। ফলে মার্কো সেই লোককে খুঁজতে গিয়ে কোনো ক্লুই পায় না। এদিকে টনি আর তার লোকেরা বুঝে ফেলেছিল মার্কো তাদের একেবারে কাছাকাছি চলে এসেছে, আর অল্প সময়ের মধ্যেই সব রহস্য ফাঁস হয়ে যেতে পারে। তখন রাসেল বলে মার্কো তাদের খুঁজে পাওয়ার আগেই তাকে আর তার ভাই জসকে উপরে পাঠিয়ে দেওয়া উচিত। কিন্তু টনি বলে এখনই জসকে মারলে কোনো লাভ নেই, বরং তাকে আরও বড় ধাক্কা দিতে হবে, তার গোল্ডের ব্যবসায় আঘাত করতে হবে। সেই সময় কেরালার একটি বোর্ডে জর্জের প্রায় 120 কেজি স্বর্ণ আসার কথা ছিল। টনি একটা মাস্টার প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী তারা কাস্টমকে খবর দেয় 30 কেজি স্বর্ণের ব্যাপারে। কাস্টম এসে সেই স্বর্ণ বাজেয়াপ্ত করে। এরপর জজের 4 জন লোককে একই কথা বলে বোঝানো হয় তাদের ভাগে 30 কেজি স্বর্ণই কাস্টম ধরে ফেলেছে। এই ফাঁকে বাকি থাকা 90 কেজি স্বর্ণ চুপিসারে লুট করে নেয় টনির দল। এভাবেই জজের ব্যবসায় ভয়ঙ্কর আঘাত আনে টনি। স্বর্ণ হারানোর খবর পেয়ে জজ সব পার্টনারকে মিটিংয়ে রাখে। সে সন্দেহ করতে থাকে এই ঘটনার সাথে ভিতরে কেউ জড়িত, আর যদি সে কাউকে ধরতে পারে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। মিটিং শেষ করে গাড়িতে ওঠার সময় রাসেলের গ্যাং মেম্বার দেব একটি গুরুত্বপূর্ণ কথা বলার নাম করে জজের গাড়িতে উঠে বসে। হঠাৎ করে দেব জানিয়ে দেয় কাস্টমকে স্বর্ণর খবর সেই জানিয়ে দিয়েছিল। এ কথা বলে সেই জজকে একের পর এক ছুরি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় জজকে গাড়িতে ফেলে রেখে দেব পালিয়ে যায়। তার ধারণা ছিল এত আঘাতের পর জজ আর বাঁচবে না, কিন্তু ভাগ্যক্রমে জজ বেঁচে যায়, যদিও জজের অবস্থা খুবই খারাপ ছিল। এই পরিস্থিতিতে টনির মাথায় নতুন একটা প্ল্যান আসে। যেহেতু জজ মারা যায়নি, এবার তাকে ঘিরে অন্য খেলা খেলতে হবে। টনি মার্কোর কাছে গিয়ে বলে এই সব কিছু নাকি তাদের সিন্ডিকেট সদস্য দেবই করেছে। স্বর্ণ গায়েব হওয়া থেকে পুরো দোষ সব দেবের ওপর চাপিয়ে দেওয়া হয়। জজ নাকি এই কথা জানার কারণে দেব তাকে মারতে চেয়েছিল। এই গল্পটাই টনি সাজিয়ে তোলে তখন, যদিও বাস্তবে সবটাই ছিল টনির মাস্টার প্ল্যান। হাসপাতাল থেকে বেরিয়ে টনি নিজেই গাড়িতে ওঠে। প্রথমে দেবকে কয়েকটা ঘুষি মারে, কারণ দেব তার মিশন পুরোপুরি সফল করতে পারেনি। এরপর টনি দেবকে নির্দেশ দেয় কয়েকদিনের জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যেতে। এক পর্যায়ে গল্পে হঠাৎ করেই আসে এক বড় ট্রান। রাজ নামের একজন ইউটিউবার পুলিশের কাছে গিয়ে জানায় বক্সিং রিংয়ের আশপাশে ড্রাগ ডিলিং অপারেশনের জন্য সে গাড়ির ভিতরে একটা গোপন ক্যামেরা লাগিয়েছিল, আর সেই ক্যামেরাতে অনিচ্ছাকৃতভাবে রেকর্ড হয়ে যায় এক ভয়ঙ্কর সত্য। ইউটিউবার সেই ভিডিও চালিয়ে দেখে রাসেল এবং রাসেলের গ্যাং ওয়াসিমকে খুন করতে। এই ফুটেজটাই সে সংগ্রহ করে। রাজের ভিডিও সরাসরি ইন্সপেক্টর অশোকের হাতে তুলে দেয়। অশোক বিষয়টা খুব সিরিয়াসলি নিয়ে তার সিনিয়র অফিসারের কাছে রিপোর্ট করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সিনিয়র অফিসার পুরো ফাইলটা ডাস্টবিনে ফেলে দেয় এবং খবরটা সোজা পৌঁছে যায় টনির কাছে। কারণ একটাই, অফিসারটা আগেই টনির টাকায় বিক্রি হয়ে গিয়েছিল। এরপর একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। টনির লোকেরা প্রথমে ইন্সপেক্টর অশোককে হত্যা করে, তারপর সেই ইউটিউবার রাজকে কিডন্যাপ করে খুন করে ফেলে। অর্থাৎ যতটুকু প্রমাণ ছিল সব কিছু আবার মুছে যায়। কিন্তু অশোক পুরো ব্যাপারটা আগে থেকেই আন্দাজ করেছিল। মরার আগে সে গোপন করা ভিডিওর ফুটেজটি পেন ড্রাইভে ভর্তি করে জজের পরিবারের ডাক্তার সেবেস্টিয়ানের হাতে তুলে দেয়। কিছুদিন পর জজ যখন কোমা থেকে জেগে ওঠে, সেবেস্টিয়ান সেই পেন ড্রাইভ তার হাতে দেয়। ভিডিওটা দেখে জজের মাথা ঘুরে যায়। স্পষ্ট দেখা যাচ্ছে রাসেল ওয়াসিমকে সেখানে খুন করেছে। এক মুহূর্ত দেরি না করে জজ মার্কোকে ফোন করে সকল তথ্য জানাতে থাকে। কিন্তু এখানে আসে সবচেয়ে ভয়ঙ্কর একটি টুইস্ট। ঠিক তখনই মার্কো বসেছিল রাসেলের পাশেই, একই গাড়িতে। জজের কথা শেষ হওয়ার আগে রাসেলের লোক পিছন থেকে মার্কোর গলা চেপে ধরে, তাকে কাবু করে ফেলে। এরপর মার্কোকে নিয়ে যাওয়া হয় গভীর এক জঙ্গলে। সেখানে তার জন্য কবর করা শুরু করে এবং রাসেল মার্কোকে থ্রেট দিতে থাকে তার ফ্যামিলি সকল মেম্বারকে এক এক করে মেরে ফেলা হবে। এই বলে নিজের হাতে থাকা ছুরিটা দিয়ে মার্কোর পিঠে বসিয়ে দেওয়া হয়। কিন্তু অবাক করার বিষয়, মার্কোর চোখে তখন এক ফোঁটাও ভয় নেই। এটা দেখে রাসেলের প্রচণ্ড রাগ হয় এবং প্রথমে মার্কোর সামনে তার অ্যাসিস্ট্যান্ট আনোয়ার হাত কেটে ফেলে, যাতে মার্কোর মনে ভয় ঢোকে। কিন্তু মার্কোর চেহারা কোনো ভয় না দেখে এরপর মার্কোকে শেষ করার অর্ডার দেয়। কিন্তু এখান থেকে শুরু হয় আসল দানবের উত্থান। হাত বাঁধা অবস্থায় মার্কো একের পর এক লোককে ছুরি দিয়ে খতম করতে থাকে।
এক পর্যায়ে সে এমন ভয়ঙ্কর হয়ে ওঠে যে রাসেল নিজেই কল্পনা করতে পারেনি। মার্কো তার থেকে বহুগুণ হিংস্র হয়ে ওঠে। শেষ পর্যন্ত মার্কো নিজের হাতের বাঁধন খুলে ফেলে এবং 2 হাতে 2টা কুড়াল নিয়ে পুরো গ্যাংকে কচুকাটা করে দেয়। রাসেল আর মার্কোর মধ্যে শুরু হয় এক মুখোমুখি লড়াই। তীব্র লড়াইয়ের পর রাসেল আহত হয়, কিন্তু মার্কো তখনও তাকে মারে না। সে আগে আহত আনোয়ারকে নিয়ে গাড়িতে বসায়। আনোয়ারের যন্ত্রণায় মার্কোর মাথায় তখন আগুন জ্বলে ওঠে। সে চেঞ্জ মেশিন হাতে নিয়ে বাকি গ্যাং মেম্বারদের কেটে টুকরো টুকরো করে ফেলে। এরপর সে আবারও ফিরে যায় রাসেলের দিকে, কিন্তু ঠিক তখনই টনি তার আসল তাসটা খেলায়। টনি রাসেলের ফোনের মাধ্যমে মার্কোকে জানায় সে ভিক্টোরিয়ার প্রেমিকা ঈশাকে কিডন্যাপ করেছে, আর ঈশা এই মুহূর্তে প্রেগনেন্ট। তার গর্ভে রয়েছে ভিক্টোরিয়ার সন্তান। মার্কোর সামনে এক ভয়ঙ্কর সত্য রাখা হয়, যদি সে রাসেলকে মেরে ফেলে তাহলে ভিক্টোরিয়ার অনাগত সন্তান এই পৃথিবীর আলো দেখতে পারবে না। তখনই মার্কো পরিবারের কথা ভেবে বাধ্য হয়ে রাসেলকে ছেড়ে দেয়। এরপর মার্কো দেবকে ধরে এনে একটি কন্টেনারে বন্দি করে এবং সেখানে সে বিষাক্ত ফজেন গ্যাস ছেড়ে দেয় এবং দেবকে বলতে থাকে এই ফোনটার মাধ্যমে তুমি 1 ঘন্টার মধ্যে আমাকে ঈশার লোকেশন বলবে, না হলে এই বিষাক্ত গ্যাসের পরিমাণ আরও বেড়ে যাবে এবং তোমার মৃত্যু হবে। শেষ পর্যন্ত দেব ভয়ে সেই ফোনে কল করে লোকেশন বলে দেয়, কিন্তু মার্কো তাকে ছেড়ে না দিয়ে পুরো কন্টেনার বোমা ব্লাস্ট করে উড়িয়ে দেয়। এরপর শুরু হয় ঈশাকে বাঁচানোর শেষ অভিযান। টনি আগে থেকেই বিশাল বাহিনী সাজিয়ে রেখেছিল, কিন্তু মার্কোর সামনে তারা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সে লাশের পাহাড় বানিয়ে ফেলে। শেষে ছাদে গিয়ে দেখা যায় চেয়ারে বসে আছে একটি মেয়ে, কিন্তু সে মেয়েটা ঈশা নয়, এটা ছিল টনির আরেকটা চাল। টনি সামনে এসে জানায় ঈশা এখনও তারই কাছে বন্দি, আর মার্কো যদি আরও একটা চালাকের চেষ্টা করে তাহলে ভিক্টোরিয়ার অনাগত সন্তান এবং ঈশাকে মেরে ফেলা হবে। তাই তোমার উচিত আর কোনো চালাকি না করে আমাদের ডিল মেনে নেওয়া। এখন পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়ায় যেখানে মার্কো আর জস দুজনেই বুঝে যায় এই মুহূর্তে টনির সঙ্গে ডিল করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, কারণ টনির হুমকি এখন আর আগের মতো হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। টনির নির্দেশ অনুযায়ী মার্কো রাসেলের হাতে একটা বিক্রেস তুলে দেয়। কথা ছিল বিক্রেসের ভিতরে থাকবে টনির সব লিগ্যাল ডকুমেন্ট, কিন্তু রাসেল বিক্রেস খুলে যা দেখে তাতে তার মাথা ঘুরে যায়। ডকুমেন্ট নয়, ভেতরে ছিল তার বাবা টনির কাটা হাত। এই দৃশ্যেই পরিষ্কার হয়ে যায় টনির সাথে আসলে কী করা হয়েছে। মার্কো তখন রাসেলকে জানায় যদি তারা ঈশাকে ছেড়ে দেয় তাহলে সে টনির লোকেশন বলে দেবে, আর রাসেল সেখানে গিয়ে তার বাবাকে বাঁচাতে পারবে। অবস্থা বুঝে বাধ্য হয়ে রাসেল ঈশাকে ছেড়ে দেয়। মার্কো ঈশাকে নিরাপদে নিয়ে যাওয়ার পর মেসেজের মাধ্যমে টনির লোকেশন পাঠিয়ে দেয়। রাসেল আর তার দলবল সেখানে পৌঁছে যায়। পৌঁছে দেখতে পায় তার বাবাকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, আর তার বাবার মাথার ঠিক উপরে একটি অ্যাসিডের পাত্র ঝুলিয়ে রেখেছে। আর সেই পাত্রটা যুক্ত ছিল এক ভয়ঙ্কর মেকানিজমের সাথে, যেটা সামান্য নড়লেই টিকা টিপে গুলি ছুড়বে। অর্থাৎ অ্যাসিড থেকে বাঁচলেও গুলি থেকে রক্ষা নেই। খুব সাবধানে রাসেল সেই মেকানিজম অফ করে অ্যাসিডের পাত্রটা সরাতে সক্ষম হয়, কিন্তু ঠিক তখনই তাদের একজন ভুল করে দরজা খুলতে গিয়ে চেয়ারের নিচে রাখা মাইন বোমাটা অ্যাক্টিভ করে ফেলে। এটাই ছিল মার্কোর আসল ফাঁদ। কোনো উপায় না দেখে রাসেল সেখান থেকে সরে যেতে বাধ্য হয়, আর মুহূর্তের মধ্যেই ঘটে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। টনির শরীর রাসেলের চোখের সামনে ছিন্নভিন্ন হয়ে যায়। নিজের বাবার এমন মৃত্যু দেখে রাসেল পুরোপুরি পাগল হয়ে যায়। অন্যদিকে মার্কো ঈশাকে জজের কাছে নিয়ে আসে। জজ মার্কোকে অনুরোধ করে ঈশাকে তার প্রেমিকা মারিয়ার সাথে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে, কিন্তু মার্কো জজকে একা ফেলে যেতে রাজি হয় না। ফলে সবাই জজের বাড়িতে থেকে যায়। টনির মৃত্যুর পর উন্মাদ হয়ে যাওয়া রাসেল চলে যায় তার আরেক ভাই সাইরাসের কাছে। এই সাইরাস টনি ও মার্কো থেকে শতগুণ বেশি ভয়ঙ্কর। মানুষ কেটে কুচি কুচি করাই যেন তার নেশা। এই কারণে সবাই তাকে রাখতো কসাই সাইরাস। টনির মৃত্যুর খবর শুনে সাইরাস শপথ নেয় মার্কোর পুরো পরিবারকে সে পৃথিবী থেকে মুছে ফেলবে। সেই রাতেই হঠাৎ ঈশার প্রেগনেন্সি পেইন শুরু হয়। বাইরে নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় জজ সিদ্ধান্ত নেয় সব কিছু ঘরেই সামলাতে হবে। সে বাইরে থেকে একজন নার্সকে ডেকে আনে, কিন্তু তারা কেউই বুঝতে পারে না সামনে কি অপেক্ষা করছে। সাইরাস তার লোকজনকে নিয়ে এসে প্রথমে পুরো বাড়ির লাইট বন্ধ করে দেয়। জজ সঙ্গে সঙ্গে মার্কোকে নির্দেশ দেয় ফ্যামিলি সবাইকে নিরাপদ জায়গায় লুকিয়ে রাখতে। মার্কো সবাইকে ভিতরে একটি রুমে আটকে রাখে, আর মারিয়াকে লুকিয়ে রাখে একটি আলমারির ভেতরে। ইতিমধ্যে সাইরাসের লোকেরা ঘরে ঢুকে পড়ে। অন্ধকারের সুযোগ দিয়ে জজ একের পর এক লোককে ছুরি আর পিস্তল দিয়ে খতম করতে থাকে। সে বেশ কয়েকজনকে মারলেও শেষ পর্যন্ত সাইরাস নিজেই জ্ঞানের ছুড়ে ঘরের দরজা উড়িয়ে দেয়। এরপর সে তার পুরো বাহিনী নিয়ে ঘরে ঢুকে পড়ে। মার্কো তাদের আটকাতে গেলে একজন তাকে জিম্মি করে ফেলে। এই সুযোগে সাইরাস জজকে ছুরি দিয়ে মারাত্মকভাবে জখম করে। ঠিক তখনই আলমারির ভেতর থেকে মারিয়া একজনকে গুলি করে দেয়। এই সুযোগে মার্কো নিজেকে ছাড়িয়ে নেয় এবং এর পাশাপাশি কয়েকজনকে মেরে ফেলে, কিন্তু কসাই সাইরাস সামনে এসে মার্কোর উপর ঝাঁপিয়ে পড়ে। মার্কো নিজের সব শক্তি দিয়ে তার সাথে পেরে ওঠে না। সাইরাস তাকে নির্মমভাবে মারতে থাকে, এমনকি ছুরি ঢুকিয়ে রক্তাক্ত করে ফেলে। এরপর রাসেলও তার দল নিয়ে সেখানে হাজির হয়।
এরপর যা ঘটে সেটা কল্পনাকেও হার মানায়। রাসেল আর সাইরাস মিলে জর্জের পরিবারের সদস্যকে একে একে নির্মমভাবে হত্যা করতে শুরু করে। নারী শিশু কেউই রেহাই পায় না। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা আসে শেষ দিকে। সাইরাস নিষ্ঠুরভাবে ঈশাকে হত্যা করে, এমনকি তার গর্ভের শিশুকেও বাঁচতে দেয় না। এই দৃশ্যগুলো এতটাই ডিস্টার্বিং যে ভাষায় প্রকাশ করা কঠিন। শেষ পর্যন্ত মারিয়াকে মার্কোর চোখের সামনে নির্বিচারে হত্যা করা হয়। সাইরাস তখনও মার্কোকে মেরে ফেলে না, বরং সে মার্কোর কাছে এসে ঠান্ডা গলায় বলে, তোকে আমি চাইলে এখনই শেষ করে দিতে পারতাম, কিন্তু তোর চোখের সামনে সবাইকে মেরে যে যন্ত্রণা দিলাম সেটা মৃত্যু দিয়েও তোকে দিতে পারতাম না। এই কথা বলে সাইরাস আর রাসেল তাদের দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় তারা সদ্য জন্ম নেওয়া ভিক্টোরিয়ার শিশুকে সাথে করে নিয়ে যায়। সবকিছু শেষ হয়ে যেতে দেখে আহত মার্কো শুধু পড়ে থাকে, তার আর কিছুই করা থাকে না। কিন্তু তারা বুঝতে পারেন একটা জিনিস, আহত বাক্যে বাঁচিয়ে রেখে যাওয়াটা সবচেয়ে বড় ভুল। মার্কোর ভাই জস তখন মৃত্যু সজ্জায়। মরার আগ মুহূর্তে জস মার্কোকে বলতে থাকে, তুই ওদের সকলকে মেরে ফেলবি, কাউকেই বাঁচতে দিবি না। যারা আমার পরিবারকে মেরে ফেলেছে তাদের সকলকে তুই মেরে ফেলবি, তাহলে আমি উপরে গিয়ে বলতে পারবো মার্কো আমাদের সকল ঋণ চুকিয়ে দিয়েছে। এ কথা বলে জজ মারা যায়। নিজের চোখের সামনে পুরো পরিবারকে এভাবে হারানোর পর মার্কোর ভেতরের মানুষটা যেন পুরোপুরি মরে যায়। সে তখন আর মানুষ নয়, সে হয়ে ওঠে একেবারে মনস্টার। প্রথমে সে নিজের গেটআপ পুরোপুরি বদলে ফেলে, এরপর কুকুরের সাহায্যে সাইরাসের আস্তানার লোকেশন বের করে। লোকেশনে পৌঁছানোর মাত্রই সাইরাসের লোকেরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এবার মার্কোর আর হারানোর কিছুই নেই। তখন সে দৌড়াতে দৌড়াতে সকলের উপর দিয়ে সাইরাসের কাছে পৌঁছে যায় এবং মুহূর্তেই মারাত্মক স্টাইলে সাইরাসের বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। তখন রাসেল তার লোককে দ্রুত উপর উঠতে বলে। মার্কো এক এক করে সকলকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং নিচে ফেলে দেয়। তখনই সাইরাসকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। শতখানেক লোককে ছুরি দিয়ে সেখানেই খতম করে ফেলে। পরে শেষমেশ সকলকে মারার জন্য একটি মেশিন গান হাতে তুলে নেয়, সবাইকে সোজা জমের বাড়ি পাঠিয়ে দেয়। এখান থেকে শুরু হয় আসল ফাইট, মার্কো, রাসেল এবং সাইরাসের মুখোমুখি লড়াই। মার্কো উপর থেকে শুনতে পায় এক শিশুর কান্না, তখন বুঝে যায় এটা ভিক্টরের সদ্য জন্ম নেওয়া সন্তান। তখন সে নিচে নেমে দ্রুত দৌড়াতে থাকলে রাসেল হাতুড়ি দিয়ে মার্কোকে আঘাত করে। পরক্ষণে মার্কো তার ভয়ঙ্কর জবাব দেয়, একাই দুজনকে কাবু করে ফেলে। প্রথমেই রাসেলের হাত ছিঁড়ে ফেলে, তার কিছুক্ষণ পরে মার্কো রাসেলের বুকে ছুরি ঢুকিয়ে দেয় এবং প্রচণ্ড রাগে রাসেলের বুক থেকে হাত বের করে ফেলে। ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনে ভেসে ওঠে নিজের পরিবারের সেই নির্মম হত্যার দৃশ্যগুলো। রাগ, কষ্ট আর প্রতিশোধ সব মিলিয়ে মার্কো এবার পুরোপুরি পাগল হয়ে যায়। পুরো মুভির মধ্যে এটাই ছিল সবচেয়ে ডার্ক আর ভয়ঙ্কর সিন। রাসেলকে এভাবে মরতে দেখে সাইরাস শেষ চেষ্টা হিসাবে ভিক্টোরিয়ার শিশুকে তুলে নিয়ে অ্যাসিডে ফেলতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে মার্কো বজ্র গতিতে তার গলায় ছুরি চালিয়ে দেয়। এক ঝটকায় কেটে যায় সাইরাসের মাথা। পরক্ষণে তার শরীর অ্যাসিডে পড়ে যায় এবং নিমিষে গলে যায়, ঠিক ভিক্টরের মতোই। এভাবে মার্কো তার পরিবার হত্যার চরম প্রতিশোধ নেয়। অন্যদিকে বাঁচিয়ে নেয় ফ্যামিলির একমাত্র অবশিষ্ট সদস্যকে, ভিক্টরের সন্তানকে। এই শিশুটা এখন থেকে মার্কোর একমাত্র অবলম্বন। তাকে বড় করার দায়িত্ব সে নিজেই কাঁধে তুলে নেয়। এই দৃশ্যের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় আজকের মার্কো মুভিটি। আর আজকের মুভিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর নেক্সট মুভি আপনারা কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চান এবং কোন মুভি আপনাদের বেশি ভালো লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুভি ভিলেজের সঙ্গে থাকবেন।